তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মহিলাটার মাথায় সিট আছে, ইভেন ইনি একজন উন্মাদ। সো এই মহিলাটা কেন উন্মাদ সেটা পরবর্তীতে জানতে পারবেন। এখন কথা বলা যাক তাহলে চলমান কোটা ইস্যু নিয়ে। দুপুরের পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারা হচ্ছে কুলিক যেটা আছে সেটা হচ্ছে কোটা আন্দোলনকারী আমাদের যে রাজাকারের নাতিপুতি আছে তাদের উপর লেলিয়ে দিয়েছে। তার কিছু চিত্রটা দেখেন এই ভিডিওতে। আন্দোলনে কি আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে? ওরা লাঠি নিয়ে আমাদের হলের ভিতরে ঢুকছে, সব বহিরাগত। এখন কথা বলি এদেরকে আমি কেন কুলিক বললাম। কুলিক বলার পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে। এদেরকে আপনি কোনোভাবে ছাত্রলীগ বলতে পারবেন না, কারণ আপনারা যদি এদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, এদের ছাত্রত্ব যেই সময় মানুষ একজন স্টুডেন্ট হিসেবে থাকে সেই সময়টা এদের একদমই পার হয়ে গেছে। এরা হচ্ছে মানে এই বয়সে যার হচ্ছে কোনো চাকরি ছেলে মেয়ে থাকার কথা সেই বয়স এদের, কিন্তু এরা এখনো ছাত্রত্ব দাবি করে আছে। সো এরা কোনোভাবে ছাত্রলীগ না, এরা হচ্ছে কুলীগ। অনেকের কাছে এখনো ব্যাপারটা ক্লিয়ার না যে বর্তমান ছাত্র সমাজ কোটা আন্দোলনের বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন, কেন তারা মানে কোটা উচ্ছেদ করতেই চায়। সো এখন যে স্টোরিটা বলবো সেটা যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান ছাত্র সমাজ কোটা আন্দোলনের বিরুদ্ধে কেন এত ক্ষিপ্ত। সো তার আগে আমি জাস্ট মেনশন করতে চাই, মানে এমনিতে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে কি কি সুবিধা দেওয়া হচ্ছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান ভাতা, তাদের জন্য একটা রাষ্ট্রীয় সম্মান ভাতা থাকবে। সো আমরা তারা আমাদের দেশ স্বাধীনে অবদান রেখেছে, রাষ্ট্রীয় সম্মান ভাতা তারা পেতেই পারে আর কি, এটা তাদের অধিকার আর কি। তারপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য বিভিন্ন হাসপাতালে এবং ডায়াবেটিস রোগের জন্য বারমেড হসপিটালে ভর্তি, হ্যাঁ এটা তাদের এরা ডিজার্ভ করে আর কি। বার্ষিক শিক্ষা ভাতা, হ্যাঁ দিতেই পারে আর কি, বিভিন্ন ধরনের ভাতা, বিবাহ ভাতা, উৎসব ভাতা, পরিচয়পত্র ভাতা, কৃত্রিম অঙ্গ সংযোজন ভাতা, হ্যাঁ যারা হাত পা হারিয়েছে যুদ্ধের সময় তাদেরকে হচ্ছে এগুলা দিল আর কি। সো তারপরে ওর নানা ধরনের অর্জিত ছুটি আছে, তারপরে বাংলাদেশ ভ্রমণ, তারপরে চাকরি স্থায়ীকরণ, নানা ধরনের এর সুবিধা আছে। এখন এগুলা জাস্ট নর্মালি সরকারি একটা সম্মানও না, এখন তাদেরকে ইন্ডিভিজুয়ালি কি সুবিধা দেওয়া আছে এই ব্যাপারটা একটা সাধারণ পরিবারের সাথে এটা একটা কনফ্লিক্ট, যেটা আপনারা দেখলেই মানে খুবই ক্লিয়ার হবেন। যেমন একজন মুক্তিযোদ্ধা তার যদি মিনিমাম একটা সার্টিফিকেট থাকে আর কি, ওই সার্টিফিকেট নিয়ে যদি কেউ একটা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে, সো ওই চাকরি পরীক্ষায় যদি মিনিমাম নাম্বার পেয়েও পাশ করে, আর ওই চাকরি পরীক্ষায় যদি একজন সাধারণ মানুষ খুবই বৃহৎ নাম্বার পেয়েও মানে উচ্চ নাম্বার পেয়েও পাশ করে, তাহলে ওখানে অগ্রাধিকার কোটা অনুযায়ী ওই মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে। এটা মুক্তিযোদ্ধা হিসেবে উনি পাচ্ছে। সো এটা কিছুটা মানা যায় আর কি। দেন তারপরে আসে উনার ছেলের ক্ষেত্রে। সো উনার ছেলের ক্ষেত্রে যেই সুবিধাটা পাবে, উনার ছেলে যদি কোনো ভার্সিটি পরীক্ষার্থী হয় আর কি, সো ওই ভার্সিটি পরীক্ষায় মনে করেন হ্যাঁ সাধারণ শিক্ষার্থীর জন্য মেধা কোটা আছে, ওই মেধা কোটার পরেও যদি আরও 10-20 জন শিক্ষার্থী থাকে যাদের যারা ওই মেধা কোটা সমপরিমাণ মার্ক পেয়েছে, বাট একটা মুক্তিযোদ্ধার আর সন্তান যিনি হচ্ছে সামান্য কিছুটা মার্ক পেয়ে আর কি অ্যাটলিস্ট পাস করেছে, কিন্তু ওই মেধাবী স্টুডেন্টের তুলনায় যিনি হচ্ছে মেধা কোটা ওদের সমানে আছে বাট সর্বোচ্চ পরিমাণে না, ওখানে ওই মুক্তিযোদ্ধা কোটাধারী ওই ব্যক্তির সন্তান হচ্ছে ওখানে পাবে। সো এটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে মানে ভর্তি যুদ্ধের সময় গেল। পরবর্তীতে আসে চাকরি পরীক্ষায়, চাকরি পরীক্ষায়ও সেম অবস্থান, মেধা কোটার পরে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার অবস্থান। বাট মুক্তিযোদ্ধা কোটার অবস্থানটা এমন, এরা যদি সামান্য পাস করে আর ওনারা যদি মেধাবীরা যদি আরও বেশি নাম্বার পেয়েও মানে দ্বিগুণ নাম্বার পেয়ে উদ্দেশ্যে বেশি থাকে, তা হচ্ছে মুক্তিযোদ্ধা এখানে অগ্রাধিকার পাবে। সো এটাও মানুষ কনসিডার করতে চাচ্ছে, সাধারণ স্টুডেন্টরা কনসিডার করতে চাচ্ছে। সো এখন ব্যাপারটা আছে নাতির ক্ষেত্রে। আচ্ছা আপনি বলেন যে আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার দাদার নাম আপনি কখন উল্লেখ করেন? যখন ফার্স্ট আপনি বাবার নাম বলেন চিনতে পারেন না, আপনি মায়ের নাম বলেন, আপনার একটা পরিচিত বড় ভাই থাকলে তার নাম বলেন তাও চিনতে পারেন না। যদি মানুষটা খুবই পুরাতন দিনের হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দাদার নাম বলেন, কারণ পুরাতন দিনের মানুষ, তার মানে আমার দাদাও পুরাতন দিনের, আমার দাদাকে হয়তো বা চিনতে পারে। সো নিজের পরিচয়ের ক্ষেত্রে আমি আমার দাদার নাম কত পরবর্তীতে দিচ্ছি, তাহলে আমার দাদার অর্জন, তাহলে একবার ভেবে দেখেন আমার দাদার অর্জন আমাকে মানে এত ইজিলি আমি নাতি হিসেবে কেমন পেতে পারি। সো এটা সম্পূর্ণ অযৌক্তিক। সো একটা মানুষ মুক্তিযোদ্ধা হয়ে নিজেই ওই সুবিধা পাচ্ছে, তার ছেলে পাচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, ভর্তি যুদ্ধের ক্ষেত্রে, দেন তারপরে আবার হচ্ছে
চাকরির ক্ষেত্রে সব জায়গায় পাচ্ছে, নিজেই তার ছেলে ইভেন তার নাতি নাতনিও সেম জায়গায় পাচ্ছে। তো একটা কোটা, সামান্য একটা কোটা কত জায়গায় ব্যবহৃত হতে পারে। এখন ভেবে দেখেন ওই মুক্তিযোদ্ধার একটা যদি মেয়ে থাকতো তাহলে কি হতো, একটা চাকরি পরীক্ষায় মেয়েদের জন্য নির্দিষ্ট পরিমাণে হচ্ছে 10 কিংবা 20% কোটা আছেই, দেন সেই ক্ষেত্রে আবার তার মুক্তিযোদ্ধার কোটা, তার মানে উনি মানে পাশও করার প্রয়োজনে কিছু মানে একটা মার্ক পাইলেই আর কি সেই মেয়ে চাকরি পরীক্ষায় পাবে। এখন ভেবে দেখেন ওই মুক্তিযোদ্ধা যদি 5-7টা ছেলে মেয়ে থাকে, সবার ক্ষেত্রে এই সেম ঘটনা ঘটবে, সবাই ভার্সিটিতে চান্সের ক্ষেত্রে, দেন তারপরে চাকরি বাজার ক্ষেত্রে সব জায়গায় তারা এগিয়ে থাকবে। আচ্ছা, একটা কোটা কত জায়গায় ব্যবহার করা যায়, মানে কোটার তো একটা লিমিটেশন থাকা উচিত। এবার নাতি যদি আরো 10 জন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সাধারণ শিক্ষার্থীদের তো এখান থেকে চলেই যেতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। তো সম্পূর্ণ এটা অযৌক্তিক। এখন কথা বলা যাক এই মহিলাকে কেন আমি ব্রেনলেস উন্মাদ একজন মহিলা বললাম। এই ভিডিওটা দেখেন তাহলে কিছুটা বুঝবেন। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। আচ্ছা, একটা মানুষের কতটুকু কমন সেন্সের অভাব হলে তিনি বলতে পারে যে খালেদা জিয়া কি করেছিলেন, মুরগির উপরেও বোমা মেরেছে। হ্যাঁ, আমি খালেদার সমর্থন করি না, আপনারা ভাবতেন খালেদার সমর্থন করি তাই আমি কথা বলছি, আমি কোনোভাবে খালেদা জিয়ার সমর্থন করি না। সো জাস্ট একটা ভেবে দেখেন, হ্যাঁ এক জায়গায় বোম পড়তেই পারে, আমি জানি না খালেদা জিয়া বোমা মারছিল কি মারে নাই, বাট একজনের এই জায়গায় বোম পারলে মুরগি থাকলে মুরগির উপর পড়তেই পারে, বাট কতটুকু একটা কমন সেন্সের অভাব। হ্যাঁ, ওখানে যদি পিঁপড়া থাকতো, ওখানে যদি মনে করেন কোনো কিছুর মলমূত্র থাকতো, তো উনি তাহলে সেটাও বলতেন যে খালেদা জিয়া ওই মলমূত্রের উপরে বোমা মেরেছেন। সো এখন এই ফুটেজটা দেখেন তাহলে আরো বুঝবেন। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল। এই ভিডিওতে উনি কি বলছে যে কোটা আন্দোলনে দাঁড়ানোর আগে ওনাকে পরীক্ষার রেজাল্টের দিকে মানে ফোকাস দেওয়ার প্রয়োজন ছিল বা ওই কথা উল্লেখ করা মনে ছিল। এখন বাকি ভিডিওটা দেখেন তাহলে উনার যে মানে এডুকেশনাল যে নলেজ সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এই ভিডিওতে উনি কি বলছেন আপনারা তো শুনলেন। কোনোভাবে মাংসের বিকল্প কখনো কাঁঠাল হতে পারে, মানে কোন সেন্স হয়? মাংস হচ্ছে প্রাণী আমিষ, সেটা যে পুষ্টি গুণাগুণ আর একটা মানে কাঁঠালের যে পুষ্টি গুণাগুণ এটা কোনো সেম হতে পারে? আচ্ছা, কাঁঠালে বাংলাদেশের আছে জাতীয় ফল, তার মানে এই না যে কাঁঠালের ভিতরে দুনিয়ার সব কিছু আছে বলে ওটা জাতীয় ফল বানানো হয়েছে। আচ্ছা, মানে একটা প্রচলিত কথা আছে আমাদের দেশে সবচেয়ে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এটা কোনো কাজ আসে না, এটাকে আমরা জাতীয় উপাধি দিয়ে মানে বসিয়ে রাখি আর কি, মানে এটা প্রচলিত কথা আর কি। বাট আমি জাতীয় জিনিসের মানে এতটা ছোট করছি না, বাট উনার যুক্তিটা কি এখানে, মানে কাঁচা কাঁঠাল দিয়ে কি কি বানায় আর কি। সো সেগুলোর প্রাইস কেমন সেটা একটু জেনে আসি চলেন। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয় এবং তার দাম কিন্তু অনেক বেশি। আর উনি বলছেন যে মানে নর্মাল যে বার্গার কাবাব এগুলো পাওয়া যায় তার তুলনায় কাঁচা কাঁঠাল দিয়ে যে বার্গার এবং কাবাব তৈরি হয় সেগুলো হচ্ছে মানে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। সম্পূর্ণ ইলজিক্যাল একটা কথাবার্তা। আপনারা এই ভিডিওটা দেখেন। হঠাৎ 110 টাকার উপরে বেগুন, তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। এই ভিডিওতে উনি বলছে বেগুনের দাম বেড়ে যাওয়াতে বলছে কি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে। আচ্ছা, এবার বলেন, আচ্ছা বেগুনির নামকরণটা কেন হয়েছে? মানে ওটা বেগুন দিয়ে ভাজা হয় ওই জন্য ওটার নাম বেগুনি হয়েছে। আচ্ছা, মিষ্টি কুমড়া দিয়ে যদি বানান তাহলে মিষ্টি কুমড়া দিয়ে অন্য একটা নাম হতে পারে, মিষ্টি কুমড়ানি কিংবা অন্য কিছু। আচ্ছা, মিষ্টি কুমড়া দিয়ে বানালে ওটা বেগুনি হয় কি করে? মানে কোন সেন্সে এটা বেগুনি হয়? আর ছাত্রলীগ যে বর্তমানে যে সকল কর্মকাণ্ডগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যে হচ্ছে সাধারণ জনগণের উপরে কিভাবে তারা খেপে গেছে, সাধারণ যারা মানে যাদের অধিকার আদায়ের পক্ষে যাচ্ছে তাদের উপরে কিভাবে খেপে গিয়ে এখন মারামারি করছে। সো এই ছাত্রলীগীদের উদ্দেশ্যে আমি বলছি, এদের মগজে ঘেনু নাই, এদের যা ঘেনু ছিল পচে গেছে। আচ্ছা, আপনারা ভাবতে পারেন না পচা ঘেনুতেও তো কিছু থাকতে পারে। আচ্ছা, পচা ঘেনুতে তেমন কিছু থাকে না, এটা যদি কোনো রকম ওর সবুজ উদ্ভিদ পচতো তাহলে সেটা থেকে জৈব সার কিংবা সবুজ জাতীয় কোনো সার তৈরি হতো, নতুন ফসল সেখান থেকে উৎপাদিত হতো। এই ছাত্রলীগের কুলীগের মস্তিষ্ক পচে এটা থেকে কোনো কিছুই হবে না। রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম এই কোটা নিয়ে, যে আসলে কোটা আপনাদের উচ্ছেদ করার কি প্রয়োজন? আপনারা চাইলে হচ্ছে ছাত্রলীগের জন্য আলাদা একটা নতুন কোটা করতে পারেন। সো তাহলে সকল ছাত্র যারা আছে তারা এই কোটা মানে কোটার লোভে ছাত্রলীগে অংশগ্রহণ করবে, দিন শেষে সবাই ছাত্রলীগ হবে। আর
অবশ্যই যেহেতু আপনি মানে সারা জীবন ক্ষমতায়ও থাকতে পারবেন, যেহেতু সবাই ছাত্রলীগ, সবাই আপনাকে ভোট দেবে, সো এমন কিছু করার কোনো প্রয়োজন নাই। সো এখানে আমি হচ্ছে মানে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করছিলাম, তো এখানে অনেকগুলো কুলিগ আছে যারা হচ্ছে মানে ব্যক্তিগত মানে আমাকে হচ্ছে কমেন্টে খুবই মারাত্মকভাবে আক্রমণ করেছে যে তুমি যা খুশি তাই করতে পারো, বাট শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলতে পারো না, কারণ উনি একজন মানে হাজি মানুষ, উনাকে নিয়ে কিছুই বলা যেতে পারবে না। হ্যাঁ, ওনার দলের মানুষ ছাত্রলীগ এটা সেটা কিন্তু কিছু করতে পারে, বাট উনি কিছু করে না। সো উনি কিছু করতে পারে না, বাট উনার তো মানে উনি করবে কি করে, উনার তো কোনো সেন্সই নাই, উনি মেন্টালি একজনের ইল একটা ব্যক্তি, উনি করবেটা কি করে বলেন। সো একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আপনি এই কোটা আন্দোলনের মানে কিসের পক্ষে, মানে আপনি কোন পক্ষটা নিতে চান। সো আমি অবশ্যই ছাত্রের পক্ষে, আর একজন ছাত্র আর দেশ থেকে ব্যক্তিগতভাবে আমার কোনো ইচ্ছে নেই যে আমি কোনো গভর্নমেন্ট জব করব বা আমার কোনো গভর্নমেন্টের জবের আশা আছে, এমন কোনো ইচ্ছা আমার বিন্দুমাত্র নাই। বাট আমি ছাত্র সমাজের পক্ষে আছি, আমি কোটার বিপক্ষে। আমি চাই কোটার সংস্কার আসুক আর কি, কোনোভাবে একজনের দাদা কিছু করেছে তার ক্রেডিট আমার উপরে, আমার দাদা মেথড ছিল কিংবা কিছু ছিল তার জন্য আমাকে বুলিং করবে, এটা কোনোভাবে হচ্ছে না। আমি কি করছি, আমার বাবা কি করছে, হ্যাঁ সর্বোচ্চ আমার বাবাকে আপনি কনসিডার করতে পারেন, তোর বাবা এই তুই এটা করছিস কেন করছিস, সো আপনি এটা করতে পারেন। আর ছাত্র সমাজকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে। আপনারা যারা ছাত্র সমাজকে সাপোর্ট করতে পারছেন না, মানে ব্যক্তিগতভাবে আপনারা ভিডিও শেয়ার করেন, তাদের নানা ধরনের পোস্ট শেয়ার করে ছাত্র সমাজকে আপনারা সাপোর্ট করেন। সো ছাত্র সমাজের কন্ট্রিবিউশন আপনারা একটু যদি রিক্যাপ করেন তাহলে বুঝতে পারবেন 1952 সালের ভাষা আন্দোলন, 1962-64 সালের শিক্ষা কমিশন আন্দোলন, তারপরে 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের 11 দফা আন্দোলন, তারপরে 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের মুক্তিযোদ্ধা। সব জায়গায় যে ছাত্র সমাজ এই যে বাংলাদেশে স্বাধীন হয়েছে সেটাও ছাত্র সমাজের উদ্যোগে হয়েছে, রক্তদান ছাত্র সমাজই করেছে। আর এই ছাত্র সমাজ আজ মাঠে, যে আপনারা বুঝতে পারছেন না এটা কতটা ভয়ঙ্কর রূপে যাবে। আর কুলিগ যারা আপনারা এই যে আছে মানে মেধাহীন কুলিগ যারা আপনারা এখনো এই হচ্ছে মানে জ্ঞানহীন নেতার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনারা অতি শীঘ্রই আপনাদের ভবিষ্যৎ সামনে দেখতে পাবেন। সো এখনো সময় আছে, আপনারা বুঝতে শেখেন যে আপনাদের কি করা উচিত, আপনাদের কোন ডিসিশন নেওয়া উচিত। আমার এই মুহূর্তে মনে হয় এখনো যারা আপনারা চুপ আছেন, হ্যাঁ একসময় রাজাকারকে গালি হিসেবে দেওয়া হতো, এখন কিন্তু প্রত্যেকটা ছাত্র সমাজের মুখে রাজাকার প্রতিধ্বনি। এই ভিডিওটা দেখে তাহলে বুঝবেন। সো 2 দিন আগেও যে রাজাকার শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করা হতো, সেই রাজাকার শব্দটাকে আর সবাই নিজেকে রাজাকার বলে দাবি করছে। তার মানে বুঝতেই পারছেন ছাত্র সমাজ আজ কতটা ক্ষিপ্ত। আর আশা করি যে এই ছাত্র সমাজের সফলতা অতি নিকটে, অতি দ্রুতই হচ্ছে কোটা প্রথার বাতিল হবে। আর আজকে আমার এই ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মেধাবী ছাত্রের অধিকার অর্জন, কোনোভাবে মুক্তিযোদ্ধাদের বিরোধী না কিংবা কোনোভাবে এটা রাষ্ট্রীয় বিরোধী কোনো একটা ভিডিও না। হ্যাঁ, আমি এখানে হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, ছাত্রলীগ নিয়ে অনেকটা কথা বলেছি, সেগুলোর চরম বাস্তবতা। ছাত্রলীগ নিয়ে যেটা কথা বলেছি এটা আমি খুবই কম বলেছি, বাট বাস্তবে এদের সহিংসতা আরও নির্মম, যেটা পাকিস্তান হানাদার বাহিনীকেও ছাড়িয়ে যাবে। আর এদিকে শেখ হাসিনাকে কথা বলার কারণ হচ্ছে উনি হচ্ছে আমার ক্যাদারে মনে হয় যে উনি বিবেক বুদ্ধিহীন একটা ব্যক্তি। উনি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় মানে ওনার কমন সেন্সের সম্পূর্ণটা ঘাটতি। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ছাত্র সমাজের যদি মঙ্গল কামনা করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যেন সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এই সংগ্রামে সবাই অংশগ্রহণ করতে পারে আজ ছাত্র সমাজের অধিকার আদায়ের লক্ষ্যে। আর যদি আপনি এই ছাত্র সমাজকে অধিকারের আদায়ের জন্য সোচ্চার না হন, কাল আপনার অধিকারে যখন ভাটা পড়বে তখন আপনি বুঝবেন যে আসলে অধিকার মানে প্রাপ্যতা না পাওয়া কতটা কঠিন আর কি। সো দেখা হবে নতুন করে একটা ভিডিও, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।